সকলকে শুভেচ্ছা জানাই। আমার যে পূর্ববর্তী ভিডিও, সেই ভিডিওর রেস ধরে আমি যে প্রভূত পরিমাণে যে প্রশ্নগুলো পেয়েছি বা সেই ভিডিও সংক্রান্ত মানুষের যে সমস্ত পরবর্তী প্রশ্নগুলো বা মনের দ্বিধাদ্বন্দ্ব যা আছে সেইগুলো আমি সাম আপ করেছি। মানে সেইগুলো থেকে যে যে জিনিসগুলো, যে যে প্রশ্নগুলো মেজর প্রশ্ন মনে হয়েছে, যেগুলোর জানলে মানুষের হয়তো যা কনফিউশন বা ডাউট মনের মধ্যে রয়েছে সেগুলো মিটবে, আমি সেগুলো সাজিয়ে নিয়েছি এবং আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। প্রথমেই বলি যে আরটিআই সংক্রান্ত যে জিনিসটা আমি বলেছিলাম, তাতে বিপুল সংখ্যক মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন তাতে আমরা খুব খুশি। কারণ আমরা চাইছিলামই এটাই যে প্রত্যেকে যেন আরটিআইটা অন্ততপক্ষে করে, যারা এসআইআর এর ডিলিটেড ভোটার এবং ট্রাইব্যুনালে যাদের অ্যাপিল পেন্ডিং, এবং পরবর্তীতে অনেক এমনও হয়েছে যাদের ট্রাইব্যুনালেও যাদের আপিলের নিষ্পত্তি নেগেটিভ ওয়েতে হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালে আপিল ডিসমিস হয়েছে, এরকমও যারা রয়েছেন। সুতরাং আরটিআইটা করাটা এই জন্যই জরুরি যে আরটিআইটার সঙ্গে ট্রাইব্যুনালের অ্যাপিলটার কিন্তু কোনো বিরোধ নেই এবং আরটিআই করতে সেরকম কোনো খরচও নেই। এবং যে আমরা প্রোফর্মাটা বানিয়ে দিয়েছিলাম যাতে করে যারা অতীব সাধারণ বা এই সম্পর্কে সেরকম জ্ঞান রাখে না, তারাও যেন আমাদের দেওয়া অডিও ইনস্ট্রাকশনটা ফলো করে আরটিআইটা সহজে করতে পারে। এবার অনেকেই প্রচুরের মানুষ এরকম আছেন যারা আমার কাছে হোক বা পুষ্করের কাছ থেকে ফরম্যাট নিয়েছেন এবং করেছেন। অনেকে হয়তো চেয়েছেন, আমরা দিতে পারিনি কোনো কারণবশত, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ নিচে চলে গেলে অনেক সময় সেটা দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক, আমি বিভিন্ন যেগুলো সোশ্যাল গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপ থেকে যারা চেয়েছেন আমরা দিয়েছি এবং পরবর্তীতে অনেকেই সেই আরটিআইটা ব্যবহার করছেন। এটাতে আমরা খুব খুশি এবং আমি চাইবো আরটিআই সংক্রান্ত যে এই প্রশ্নগুলো, তারপরে প্রশ্ন যেগুলো উঠছে সেগুলো যাতে আপনারা জেনে নিন তার উত্তর কি হওয়া উচিত, তাহলে আপনাদের পরবর্তী স্টেপগুলো নিতে সুবিধা হবে। সুতরাং প্রশ্নগুলো আমি লিখে নিয়েছি একটু আমার নিজের সুবিধা এবং আপনাদের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য, যাতে আপনারা সেটা বুঝে যান। আমি প্রশ্নগুলো পড়ে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আরটিআই অ্যাক্টের আওতায় আবেদন অনলাইনে না অফলাইনে করব, এটা হচ্ছে বেশিরভাগ প্রশ্ন। আমাদের যেটা ইনস্ট্রাকশন অডিও ছিল তাতে বলাই ছিল ওটা, কিন্তু আমি তাও ক্ল্যারিফাই করে দিই, আমাদের আরটিআইটা হচ্ছে শুধু অফলাইনের জন্যই করা। আরটিআই অনলাইনেও করা যায়, কিন্তু আপনারা এই আরটিআইটা অফলাইনেই করুন, এটাই আমার সাজেশন থাকবে। তার কারণ হচ্ছে আরটিআই এর রিপ্লাই আপনারা ইজিলি পাবেন এটা আমরা আশা করছি না, যদিও বেশ কিছু ক্ষেত্রে ইজিলি রিপ্লাই পেয়েছে, সেগুলো আমরা মক্কেলদের কাছ থেকে জানতে পারছি। কিন্তু যদি রিপ্লাই আপনি না পান, তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অফলাইন আরটিআই একটু বেশি হেল্পফুল হয়। সুতরাং পোস্ট করে আরটিআই করবেন অফলাইনে, মানে রেজিস্টার্ড পোস্ট হোক বা স্পিড পোস্ট, এবং আপনি যেখানে টু লিখছেন, যেটা এসপিআইও, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, বা যাকে পিআইও বলা হয়, পাবলিক ইনফরমেশন অফিসার, তাকেই কিন্তু এটা পোস্টটা হবে। সুতরাং আরটিআইটা অবশ্যই পোস্ট করে করবেন। আচ্ছা, তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা পাচ্ছি, যে আরটিআই করতে কি অ্যাডভোকেটের সাহায্য লাগে, এরকম প্রশ্ন, মানে অনেকে ঘুরপথে বা অনেকে এটা ক্লারিফাই করছেন, আমাদেরকে জানতে চাইছেন। প্রথম কথা হচ্ছে আরটিআই আপনারা নিজেরাই করতে পারেন, এবং আমরা দিয়েছিলাম এই উদ্দেশ্য পুরো জিনিসটা বানিয়ে এবং অডিও ইনস্ট্রাকশন দিয়ে, যাতে আপনারা নিজেরাই করুন সেটা। তা এবার অনেকেই এমন আছেন তারপরে যে বুঝতে পারছি না বা এটা কি হবে বারবার প্রশ্ন করছেন, হয়তো সব সময় সব প্রশ্নের উত্তর আমরাও দিতে পারছি না। এবার যেখানে ব্যাপার, আরটিআই করতে এমনিতে অ্যাডভোকেটের সাহায্য লাগার কোনো কথা নয় এবং লাগা উচিতও নয়, কারণ এটা খুব একটা হাতি ঘোড়া জিনিস নয়, যে খুব রকেট সায়েন্স নয় এটা এর মধ্যে, যে এটা বুঝতে কোনো সমস্যা হওয়া উচিত। যেভাবে আমরা অডিও ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। তবুও অনেকে অ্যাডভোকেটের সাহায্য নেন, বা যারা এক্সপার্ট এই সমস্ত ব্যাপারে, বিভিন্ন আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন এরকম অনেক, তাদের সাহায্য নেওয়া হয়। তার কারণ শুধুমাত্র এটাই যে তার পরবর্তী ধাপ কি হবে, যদি রিপ্লাই না পাই বা যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয়, সেটা তারপরে কি করব, এইগুলোর জন্য সাধারণত মানুষ অ্যাডভোকেটদের কাছে যান। কিন্তু যদি বলেন আরটিআই করা অ্যাডভোকেটের কাছে জরুরি কিনা, আমি বলবো অবশ্যই জরুরি নয়। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, আরটিআই আগে করেছি কিন্তু রিপ্লাই পাইনি, কি করব। দেখুন, আরটিআই করেছেন কিন্তু রিপ্লাই পাননি, এক্ষেত্রে যেটা করবেন সেটাকে বলে ফার্স্ট অ্যাপিল, সেকশন 19-এর অ্যাপিল। সেকশন 19-এ আপনার ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল দুটোই অ্যাপিলেরই প্রভিশন আছে। আপনি প্রথমে করবেন সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপিল, সেকশন 19(1), তারপর 19(3). এবার কথা হচ্ছে যেটা ফার্স্ট অ্যাপিল কি জিনিস, আমি একটু সহজ ভাষায় যদি বোঝাবার চেষ্টা করি। ফার্স্ট অ্যাপিলে আপনি যে আরটিআইটা করলেন, প্রথম অ্যাপিলটা করলেন হচ্ছে
স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে সেকশন 6 এর অ্যাপ্লিকেশন, যেটা আমরা প্রোফর্মা বানিয়ে দিলাম। তারপরে সেইটা যখন আপনি জমা করলেন, পোস্ট করলেন, পোস্টাল রিসিপ্টটা অবশ্যই রাখবেন এবং সেই রিসিপ্টটা ট্র্যাক করবেন ওয়েবসাইটে যে ওরা কবে রিসিভ করছে। এটা আপনি ইজিলি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in এ গিয়ে ট্র্যাক করতে পারবেন। ওখানে ইডাব্লিউ দিয়ে যে নাম্বারটা আছে, লাস্টে IN লেখা আছে দেখবেন যে নাম্বারটা, ওটাই আপনার ট্র্যাকিং নাম্বার। ওটা ট্র্যাক করে আপনি যদি দেখেন যে আমার আরটিআইটা আজকের দিন ধরুন রিসিভ হয়ে গেল, তাহলে ওটার একটা স্ক্রিনশট নেবেন, কারণ ওই ডিটেলসটা ওয়েবসাইটে বেশি দিন থাকে না। সুতরাং ওই ডিটেলসটা স্ক্রিনশট নিয়ে আপনি প্রিন্ট আউট নিয়ে রাখুন একাধিক কপি। এর পাশাপাশি আরটিআই যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছিলেন তার যে পোস্টাল রিসিপ্ট, সেটারও একটা জেরক্স রাখবেন, কারণ ওই লেখাটাও আস্তে আস্তে মুছে যায়। এবং অ্যাপ্লিকেশনটা জেরক্স রাখবেন অবশ্যই। এই কপিগুলো রেখে দিন, কবে ওরা রিসিভ করছে সেদিন থেকে আপনি 30 দিন অপেক্ষা করবেন সর্বোচ্চ। যদি তারপর রিপ্লাই ওরা না দেয় ওই 30 দিনের মধ্যে, বা এমন কোনো রিপ্লাই দিল যেটা আপনার সন্তুষ্টির কারণ হচ্ছে না, আপনি যা জানতে চাইছেন তার রিপ্লাই দিচ্ছে না, ওরা বাইপাস করে যাচ্ছে, বা দেখা গেল একটা অফিস থেকে আর একটা অফিসে কমিউনিকেশনটা করেছে যে আপনি রিপ্লাইটা দিয়ে দিন বলে, যেমনটা হচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আমরা আরটিআই করছি হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কি করছে, বিভিন্ন ক্ষেত্রে ইআরওদের কাছে মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছ থেকে আরটিআই অ্যাপ্লিকেশনটা তাদেরকে ফরওয়ার্ড করছে যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে রিপ্লাইটা দিয়ে দাও। তো এই যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করছে সেকশন 6 সাবসেকশন 3-তে, এটা কিন্তু প্রভিশনেই আছে যে আরটিআই যদি আপনি ঠিক জায়গায় না করেন তাহলে ঠিক জায়গায় যাতে পাঠিয়ে দেওয়া হয়। এবার এইটা করছেন, এই কমিউনিকেশনটা হয়তো আপনি 1 মাসের মধ্যে পেলেন যে আমার অ্যাপ্লিকেশনটা আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে করেছিলাম, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেটা আমার ইআরওর কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি তাহলে ইআরওর কাছ থেকে রিপ্লাইটা পাবো, এটা আমি আশা করছি। এবার আপনি ধরুন রিপ্লাইটা পেলেন না, তাহলে যদি 1 মাস তাতেই পেরিয়ে যায় তাহলে আপনি অবশ্যই ফার্স্ট অ্যাপিল করবেন। এক্ষেত্রে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, যদি আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এসপিআইও মানে তার কাছে যদি প্রথম অ্যাপ্লিকেশনটা করেন, তাহলে তার ফার্স্ট অ্যাপিলেট অথরিটি হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, কলকাতাতে, সব ক্ষেত্রেই তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রভিশন। যদি রিপ্লাই না পাওয়া যায় তাহলে কিন্তু ফার্স্ট অ্যাপিল। আর তারপরে প্রশ্ন হচ্ছে ফার্স্ট অ্যাপিল কিভাবে করব। ফার্স্ট অ্যাপিল আমি যেমনটা বললাম সেকশন 19 এর অ্যাপিল হবে। অ্যাপিল করতে গেলে আপনাকে একটা অ্যাপিলের গ্রাউন্ড মেকআউট করতে হবে। এক্ষেত্রে গ্রাউন্ড হচ্ছে এটাই যে যদি আপনি রিপ্লাই না পেলেন 30 দিনের মধ্যে, তাহলে আমি 30 দিনের মধ্যে রিপ্লাই পেলাম না, এটাই আমার গ্রাউন্ড। যদি দেখা গেল যে আপনি রিপ্লাই কিছু পেয়েছেন কিন্তু সেটা স্যাটিসফ্যাক্টরি নয়, অর্থাৎ সেটা আপনি সন্তুষ্ট হচ্ছেন না, আপনি যেটা জানতে চাইছেন সেটা রিপ্লাই দিচ্ছে না, তাহলে সেটাকেই আপনি গ্রাউন্ড লিখবেন যে এই মেমোর ভিত্তিতে আমাকে একটা রিপ্লাই দেওয়া হয়েছে যেটা স্যাটিসফ্যাক্টরি নয়, আমি সেটার এগেনস্টে ফার্স্ট অ্যাপিলটা করছি। বা দেখা গেল ইনকমপ্লিট বা ইনসাফিসিয়েন্ট রিপ্লাই যেখানে দিচ্ছে সেখানে আপনি তার এগেনস্টে আপনি ফার্স্ট অ্যাপিলটা করবেন। এবং ফার্স্ট অ্যাপিল অথরিটি আমি যেমনটা বললাম চিফ ইলেকটোরাল অফিসার, এটা সেকশন 19 এর অ্যাপ্লিকেশন হবে, এটা মাথায় রাখবেন। এবং ফার্স্ট অ্যাপিল ওটাও পোস্ট করবেন। একটা জিনিস বলে রাখার দরকার আছে, আমরা যদিও ফার্স্ট অ্যাপিলেরও প্রোফর্মা বানিয়ে দিয়েছি, যাদের লাগবে আমরা দিয়ে দেবো তাদেরকে। ফার্স্ট অ্যাপিলে কিন্তু 20 টাকার কোর্ট ফি লাগে। প্রথমটা যেমন এসপিআইয়ের কাছে এটাতে 10 টাকার, ফার্স্ট অ্যাপিলের ক্ষেত্রে 20 টাকার কোর্ট ফি আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ফার্স্ট অ্যাপিলের করার পরেও যদি রিপ্লাই না পাই তাহলে কি করব। ফার্স্ট অ্যাপিল করার পরেও রিপ্লাই না পেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপিল। এবার আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলি যে আরটিআই হচ্ছে একটা লড়াই, কারণ আরটিআই আইন আসার পরে ভারতবর্ষে বহু বিতর্ক হয়েছে। প্রত্যেকটা বডি, প্রত্যেকটা অথরিটি চাই যে সে যেন আরটিআই অ্যাক্টের আওতার মধ্যে না থাকে, তাকে যেন এক্সামশন দেওয়া হয়, সে যেন আরটিআই যেন তার দপ্তরে না করা হয়। কারণ কেউই স্বতঃস্ফূর্তভাবে তার দপ্তরের কোনো তথ্য, বা আপনি যদি আপনার নিজের সম্পর্কেও তথ্য চান যে আপনার ফাইলটার কি অবস্থা, সেটাও কেউ জানাতে কোনো বডি, কোনো সরকারি অথরিটি বলুন, মানে পাবলিক বডি যেগুলো আসলে তারা কিন্তু খুশি মনে দেয় না এই জিনিসটা। সুতরাং তারা অ্যাভয়েড করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনাকে লড়াই চালিয়ে রাখতে হবে। মানে আপনি যদি ভাবেন যে আমি একটা অ্যাপ্লিকেশন করে বসে যাব, তাহলে কিন্তু এই জিনিস আপনার জন্য নয়। আপনাকে লড়াই যদি আপনি চালাতে না পারেন, কারণ আরটিআই যেমন ফার্স্ট অ্যাপিল আছে, ফার্স্ট অ্যাপিলেও যদি ওরা রিপ্লাই না দেয় তাহলে সেকেন্ড অ্যাপিলের প্রভিশনও রয়েছে। সেকেন্ড অ্যাপিলেট অথরিটি হচ্ছে আপনার একজনই অথরিটি, সেটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, স্টেট ইনফরমেশন কমিশনার তিনি হচ্ছেন সেকেন্ড অ্যাপিলেট অথরিটি। এক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল করার ক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু অ্যাপিলের প্রোফর্মা দেওয়া থাকে, আপনারা সেকেন্ড অ্যাপিলেও কিন্তু ইজিলি সেখান থেকে পেয়ে যাবেন। ফার্স্ট অ্যাপিল করার 30 দিন অপেক্ষা করুন, যেদিন ওরা রিসিভ করছে সেদিন থেকে 30 দিন। যদি রিপ্লাই না দেয় ফার্স্ট অ্যাপিলেট অথরিটিও, তাহলে আপনি পুরো ব্যাপারটা নিয়ে সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে চ্যালেঞ্জ করতে পারেন, যিনি হচ্ছেন স্টেট ইনফরমেশন কমিশনার, কলকাতায় খাদ্য ভবন, মির্জা গালিব স্ট্রিটে যার অফিস। এবং ওখানে হচ্ছে ওটা যেহেতু বললাম কোয়াসি জুডিশিয়াল বডি,
ওখানে কিন্তু আপনি একটা শুনানি পাবেন, কারণ ওখানে দেবেন যখন ডকেট নাম্বার জেনারেট করে শুনানি দেওয়া হয়, শুনানির সুযোগ দেওয়া হয়, রিপ্লাই ওরা দিতে বাধ্য আপনি যদি আরটিআই লেগে থাকেন, কারণ আরটিআই আছেই ওই জন্য যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটা পেতে পারেন। কিন্তু আপনি যদি মাঝ রাস্তায় ছেড়ে দেন তাহলে রিপ্লাই আপনি পাবেন না। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে আরটিআই যাবতীয় অ্যাপ্লিকেশন করার পরেও রিপ্লাই না দিলে কি করবেন? দেখা গেল আপনি এসপিআই এর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, রিপ্লাই পাননি, 1 মাস অপেক্ষা করেও ফার্স্ট অ্যাপিল করলেন, রিপ্লাই পেলেন না, বা যা পেলেন আপনি সন্তুষ্ট হতে পারছেন না, আপনার কোয়ারি ভিত্তিক রিপ্লাই দেয়নি, কোশ্চেন ভিত্তিক রিপ্লাই দেয়নি, তাহলে সেকেন্ড অ্যাপিল করলেন, সেকেন্ড অ্যাপিলেট অথরিটিও দেখা গেল ঝোলাচ্ছে, অনেকদিন কেটে গেল, আপনি রিপ্লাই পাচ্ছেন না, তাহলে যেটা করা সেটা হচ্ছে আপনাকে রিট পিটিশন ফাইল করতে হবে হাইকোর্টের গ্রুপ 9 এর রিট পিটিশন, যে আমি এই সব যা লিগাল রেমিডিজ ছিল আমার সব আমি অ্যাভেল করে ফেলেছি, আমি রিপ্লাই পাচ্ছি না, তাও আমাকে আরটিআইটা আমার ডিসপোজ করা হোক, আমি যা যা তথ্য চাইছি আমাকে দেওয়া হোক। মাথায় রাখবেন, আপনি যদি কোনো থার্ড পার্টি ইনফরমেশন না চান এবং আপনি যদি মানে এমন কোনো তথ্য যেটা ভারতের সার্বভৌমত্বের এগেনস্টে যাচ্ছে এরকম যদি কোনো তথ্য না চান, আপনি কিন্তু রিপ্লাই পাবেন, মানে কোনো সিক্রেট ইনফরমেশন না হলে আপনি রিপ্লাই পাবেন। এক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে কোনো সিক্রেট ইনফরমেশনের ব্যাপার নেই, আপনি আপনার নিজের তথ্য জানতে চাইছেন, আপনি 100% এটা পেতে পারেন। সুতরাং আপনি যদি লড়াই করেন, তো সব অ্যাপ্লিকেশন করার পরেও যদি আপনি রিপ্লাই না পান, তাহলে আপনি হাইকোর্টে মামলা করবেন গ্রুপ 9 এর রিট পিটিশন। আচ্ছা, তারপরে হচ্ছে আরটিআই কি যারা অ্যাডজুডিকেশনের পর ডিলিট হয়েছিল শুধু তারাই করবে? আরটিআই যে কেউ করতে পারে, এটা তো এসআইআর সংক্রান্ত ব্যাপারে বলছি বলে তাই, কিন্তু আরটিআই সব ক্ষেত্রে করা যায়। শুধু অ্যাডজুডিকেশন পার্টি, আমি এসআইআর এর ব্যাপারে যদি বলি, শুধু অ্যাডজুডিকেশনের পার্টি যারা ছিল তারাই করবে কিনা, তারা কেন করবে? যারা প্রথমে ডিলিট হয়েছিল, যারা ফাইনাল ইলেকটোরাল রোল যেদিন পাবলিশ হয় 28/2/2026 সেদিনও যারা ডিলিট হয়েছিল তারাও আরটিআই করতে পারে, তারাও আরটিআই করে তাদের বর্তমান অবস্থা কি হয়েছে না হয়েছে জানতে পারে। মানে আমি আরো ইজিলি বলে দিই যাতে কোনো কনফিউশন না থাকে। ধরুন আপনি ড্রাফট রোলে যারা ডিলিট হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিফট করা ভোটার, বা যারা ভোট শুনানিতে পার্টিসিপেট করেনি, বা যারা এনুমারেশন ফর্মটা ফিল আপ করেনি, বা যারা শিফট করা বলতে যারা অন্য জায়গায় নাম তুলে ফেলেছে, বা যারা মারা গেছে, সেই সংখ্যাটা অনেক ছিল, প্রায় 58 লাখ। কিন্তু যারা ফাইনাল রোলের দিনকে ডিলিট হলো, অর্থাৎ 28/2/26 যারা ডিলিট হলো, তাদের বেশিরভাগ যারা ভোটার তাদের ক্ষেত্রে যা মিসম্যাচ হয়েছে বা যা গন্ডগোল হয়েছে, মানে অ্যাডজুডিকেশন আসার আগেই যারা ডিলিট হয়ে গেছে তাদের বেশিরভাগই কিন্তু ফর্ম 6 ফিল আপ করেছে, মানে অর্থাৎ তারা তাদের লোকাল বডি মানে বিএলওর মাধ্যমে বলুন বা সংশ্লিষ্ট এইআরও বা ইআরও অফিস থেকে তারা তাদেরকে কিন্তু ফর্ম 6 ফিল আপ করার জন্যই বলা হয়েছে। এবার ফর্ম 6 তারা ফিল আপ করবে, এবং ফর্ম 6 ফিল আপ করা যে সমস্ত ভোটার, নতুন ভোটার হোক বা যারা অলরেডি ভোটার ছিল ডিলিট হয়েছে এই প্রসেসে, তারাও যদি ফর্ম 6 ফিল আপ করে, সেক্ষেত্রে তারা ফর্ম 6 এর স্ট্যাটাস জানার জন্য তারাও কিন্তু আরটিআই করতে পারে। এবং সেই আরটিআই এর প্রফর্মাও আমাদের বানানো আছে, আমরা অনেককে দিয়েছি যারা চেয়েছে। কেউ চাইলে পুষ্করের সঙ্গে যোগাযোগ করবেন, আমার ইয়েতে নাম্বার পেয়ে যাবেন, আপনার প্রোফাইল ছবি তোলার নাম্বার দেওয়া আছে, ও আমরা বিনামূল্যে সেই প্রোফর্মা দিয়ে দেবো এবং অডিও ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনারা সেটা ফলো করতে পারেন ফর্ম 6 এর জন্য, মানে ফর্ম 6 পেন্ডিং থাকা অবস্থাতে। আচ্ছা, তারপরে হচ্ছে ফর্ম 6 রিজেক্ট হলে কি করবো, এটা এসছে, যদিও আমার আগের ভিডিও কেন্দ্রিক নয় এই প্রশ্নটা, তাও এটা খুব প্রাসঙ্গিক বলে আমি বলে দিই এই প্রসঙ্গে। ফর্ম 6 হচ্ছে রিজেক্ট যদি হয়, প্রথম কথা হচ্ছে ফর্ম 6 এর ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ যেটা আসছে, কোনো কোনো জায়গায় ফর্ম 6 এর উপর খুব দ্রুত কাজ হয়েছে, ভোটের আগে খুব তাড়াতাড়ি নাম উঠে গেছে, কোনো কোনো জায়গায় ফর্ম 6 নিয়ে অথরিটি এখনো পর্যন্ত কিছু করেনি। এবার মাথায় রাখতে হবে, এবার রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রোলস, এই যে রুলসটা রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রোলস 1960 যে রুলস, যেটা সেই রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960, এই 1960 সালের রুল 26 বলছে যে আপনি যদি ফর্ম 6 ফিল আপ করেন তাহলে সংশ্লিষ্ট ইআরও সেই ফর্ম 6 এর ভিত্তিতে, সেই ফর্ম 6 এর যে অ্যাপ্লিকেশন তার ভিত্তিতে একটা নোটিশ দেবে, এবং তাতে একটা ইনভাইট করবে যে আপনার ফর্ম 6 এর ভিত্তিতে ইনক্লুশন নিয়ে, মানে আপনি নাম নথিভুক্ত করতে চাইছেন সেই সংক্রান্ত যদি কারোর কোনো আপত্তি ওজোর কিছু থাকে, তাহলে 7 দিনের মধ্যে সে জানাবে। সেই জানানোর দেখা গেল কেউ আপত্তি বা ওজোর কিছু করলো না, তারপরে কিন্তু দেয়ার মানে খুব তাড়াতাড়ি সঙ্গে তার নাম উঠে যাওয়ার কথা। আর যদি কোনো আপত্তি উঠে থাকে কারোর ফর্ম 6 এর এগেনস্টে, তাহলে সেটা সেই সংশ্লিষ্ট ইআরও সেটাকে অ্যাডজুডিকেট করে, মানে সেটাকে বিচার করে যেটা আদৌ কোনো গুরুত্ব দেওয়ার মতো অবজেকশন কিনা সেটা করে সেই অবজেকশনের নিষ্পত্তি করিয়ে নামটা তুলবে। মানে কিন্তু কোনো অবস্থাতে এই প্রসেসটা শেষ হতে
7 দিন ওখানে অফিসিয়াল টাইম মানে আইন অনুযায়ী দেওয়া আছে, রুলস বলছে 7 দিন, যে 7 দিনের মধ্যে অবজেকশন যা দেখে না দেখবে। আমি তারপরে আরো 7 দিন ধরে নিলাম, 15 দিনের বেশি লাগা উচিত নয়, আপনি সর্বোচ্চ 1 মাস ধরে চলুন। কিন্তু যে সমস্ত জায়গায় এখনো তারপরে ফর্ম 6 এর নিষ্পত্তি হচ্ছে না, সেক্ষেত্রে তাদের আরটিআই করা অবশ্যই উচিত এবং প্রয়োজনে সেই অ্যাকশনটাকে চ্যালেঞ্জ করা উচিত কোর্টে গিয়ে, যে কেন এত দেরি হবে আমার ফর্ম 6 এর নিষ্পত্তি হতে। সুতরাং ফর্ম 6 এবার আমি প্রশ্নটা কি, যে ফর্ম 6 রিজেক্ট হলে কি হবে? ফর্ম 6 যদি রিজেক্ট হয়, ফর্ম 6 রিজেক্ট হলে কিন্তু আপনাকে আপিল করতে হবে। এটাই হচ্ছে মানে ফর্ম 6 এর রিজেক্টের ক্ষেত্রে আপিল যেটা, সেটা হচ্ছে সেকশন 24 এর আপিল, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের সেকশন 24 আপিল। এই আপিলের আবার দুটো প্রভিশন, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল। ফার্স্ট আপিল হচ্ছে আপনার যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার কাছে, আর সেকেন্ড আপিল হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে, সংশ্লিষ্ট মানে জেলা রাজ্যের যিনি এই ক্ষেত্রে মাথা, চিফ ইলেকটোরাল অফিসার তার কাছে। সুতরাং ফর্ম 6 রিজেক্ট হলে হচ্ছে আপিল করবেন, ফার্স্ট আপিলটা করবেন। মাথায় রাখবেন, ফর্ম 6 রিজেক্ট হলে আপনাকে কিন্তু রিজেকশনের যেটা অর্ডার, সেটাকে কিন্তু সংশ্লিষ্ট যিনি ইআরও তাকে দিতে হবে আপনাকে সেই অর্ডারটা। সেই অর্ডারটাকেই চ্যালেঞ্জ করে আপনাকে আপিল করতে হবে এবং সেই অর্ডারটা আপনাকে যখন আপনি পাবেন, সেটা বাই পোস্ট পান বা বাই এনি ফর্ম, যবে পাবেন তার 15 দিনের মধ্যে আপনাকে ফার্স্ট আপিলটা করতে হবে। এবং তাতে যদি আপনার ফার্স্ট আপিলেও দেখা গেল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আপনাকে হারিয়ে দিল, তাহলে তারপর হচ্ছে সেকেন্ড আপিলের প্রভিশন আছে। সেকেন্ড আপিলও আপনাকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে মেমো অফ অ্যাপিল ফাইল করে, এবং কেন আপনি সেটাকে চ্যালেঞ্জ করছেন গ্রাউন্ডস ফর অ্যাপিল লিখে আপনাকে ইয়ে করতে হবে। আর লাস্ট প্রশ্ন আমি যেটা আচ্ছা, লাস্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এখানে লাস্ট প্রশ্ন এটা, যে সেকশন 24 অ্যাপিল, সেকশন 24 অ্যাপিল যেমনটা বললাম, মেমো অফ অ্যাপিল ফাইল করতে হবে, যেটা রিজেক্ট করছে ফর্ম 6, সেই রিজেকশনের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে। এবার ফর্ম 6 রিজেক্ট করেছে অথচ আপনি যে অর্ডার পাননি, এরকমটা অনেকের ক্ষেত্রে যদি হয়েছে, আমি যেটা জানতে পারছি, সেক্ষেত্রে কিন্তু আপনি ইআরওর সাথে অবশ্যই যোগাযোগ করুন, কারণ উইদাউট রিজনিং আপনার কিন্তু ওই টিক বা ক্রস মেরে রিজেক্ট হবে না, হওয়া উচিত নয়, আইন সেটা বলছে না। সুতরাং আপনাকে রিজেকশনের অর্ডার দিতেই হবে তাকে, এবং রিজেকশনের অর্ডার দিতে গেলে তার আগে আপনাকে শুনানি নিতে হবে তাকে, মানে সংশ্লিষ্ট ইআরওর। সুতরাং সেটা যদি না করে থাকে, তাহলে তার মানে তিনি প্রসেস মেনটেন করছেন না, মানে তিনি আইন মেনে করছেন না এটা। সুতরাং ফর্ম 6 রিজেক্ট হলে ফার্স্ট আপিলও যদি রিজেক্ট হয়, তাহলে সেকেন্ড আপিলের প্রভিশন রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আশা করছি আমি এই কথোপকথনে, মানে এই উত্তরগুলো দেওয়ার মাধ্যমে আপনাদের কিছু মাত্র যদি দ্বিধা থেকে থাকতো আগের আমার যে ভিডিও তার প্রেক্ষিতে, সেটা দূর করতে সমর্থ হয়েছি। আর যদি এই সংক্রান্ত আরো যদি কিছু কোয়ারি আগামীতে উঠে আসে আমাদের কাছে, আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। ধন্যবাদ।